আজ আমি বিবিএ অনার্স সেকেন্ড ইয়ার অর্থাৎ দ্বিতীয় বর্ষের সাবজেক্ট ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং নিয়ে আলোচনা করব। অর্থাৎ ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিংয়ের একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তো এর আগে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিংয়ের চ্যাপ্টার অনেকগুলো হয়ে গিয়েছে। আমাদের কলেজের সিনিয়র দুই স্যার এই সাবজেক্টে অনেকগুলো ক্লাস নিয়ে নিয়েছেন। তো পরবর্তী পর্যায়ে আসলে এটার দায়ভার আমার উপর পড়লো যে ইনশাল্লাহ এই ক্লাসগুলো আমি চেষ্টা করব যে আমি আমার সাধ্যমতো বেস্ট নেওয়ার জন্য। আশা করি তোমরা যদি আমার ক্লাসগুলো বরাবরের মতো ফলো করো তাহলে এখান থেকে ইনশাল্লাহ অবশ্যই অনেক কিছু আমরা শিখতে পারবো, এবং বাসায় যদি অনুশীলন করো বরাবরের মতো আমি বলে থাকি তাহলে এখান থেকে অবশ্যই অঙ্কগুলো সঠিকভাবে শিখে নিতে পারবো। তো এমন একটা অধ্যায় আলোচনা করব, দেখা যাচ্ছে এই অধ্যায়টা পরীক্ষার হলে প্রতি বছরই আসে এবং অন্যান্য অধ্যায়গুলোর তুলনায় এই অধ্যায়টা তুলনামূলক আমি মনে করি ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিংয়ে তুলনামূলক সহজ। তো সেই অধ্যায়টা নিয়ে আলোচনা করব। তো অধ্যায়টা যারা ইন্টারমিডিয়েট পাশ করে এসেছে অর্থাৎ এইচএসসি পাশ করে এসেছি সেইখানে এই অধ্যায়টা ছিল, নাম হলো নগদ প্রবাহ বিবরণী। এই নগদ প্রবাহ বিবরণী ইংলিশে আমরা এখানে করব, যেটাকে বলা হয় ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। এখন আমরা শিখে আসছি যে আসলে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট দুইভাবে করা যায়, একটা হলো প্রত্যক্ষ পদ্ধতি আর একটা হলো পরোক্ষ পদ্ধতি। তো বরাবরের মতো আসলে সবাই বা আমরা যারা শিক্ষকগণ আছি আমরা সব বরাবরের মতো সবার আগে আমরা পরোক্ষ পদ্ধতি শিখিয়ে থাকি, কারণ এটা তুলনামূলক সহজ প্রত্যক্ষ পদ্ধতির তুলনায়। তো অবশ্যই আমি আগে পরোক্ষ পদ্ধতি করব, অর্থাৎ ইনডিরেক্ট মেথডটা করব। তো আমরা যদি আলোচনা করি যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করব, এটার আমরা বললাম যে মেথড দুইটা আছে। প্রথম মেথড আমরা বলতে পারি ইনডিরেক্ট মেথড, দেন আমরা বলতে পারি ডিরেক্ট মেথড। তো একটা হলো বাংলা যদি আমরা বলি একটা হলো পরোক্ষ পদ্ধতি আর একটা হলো প্রত্যক্ষ পদ্ধতি, এই দুইটা পদ্ধতি। তো আমরা যদি ভালো মতো পরোক্ষ পদ্ধতি শিখি তা অবশ্যই প্রত্যক্ষ পদ্ধতি আমরা পরবর্তী পর্যায়ে অনেক ইজিলি শিখতে পারব। তার আগে অবশ্যই আমাদের পরোক্ষ পদ্ধতিটা শিখতে হবে। এখন পরোক্ষ পদ্ধতি যখন করব অঙ্কটা, অবশ্যই অ্যাকাউন্টিং এ অঙ্কগুলো করতে গেলে এখানে আসলে কোনো সূত্র নাই, ম্যাথের মতো কোনো সূত্র নাই, আছে কি আছে কিছু নিয়ম আছে। তো প্রথম অবস্থা অবশ্যই আমাদের সেই নিয়মগুলো জানতে হবে। যদি আমরা নিয়মগুলো না জেনে অঙ্ক শুরু করি তাহলে আসলে অঙ্কগুলো কিছুই বুঝতে পারবো না। এই জন্য অবশ্যই আমাদের প্রথমে নিয়মগুলো ভালো মতো শিখতে হবে, এবং এই নিয়মগুলো তোমরা অবশ্যই শিখে এসেছো এইচএসসি লেভেলে যারা নগদ প্রবাহ বিবরণী করে এসেছো। এই নগদ প্রবাহ বিবরণী আমরা করব, এটা কিভাবে করব আমরা বলতেছি, এটা আমরা করব হলো পরোক্ষ পদ্ধতি করব। এবং এই নগদ প্রবাহ বিবরণী আসলে তিনটা ওয়েতে করা হয়, অর্থাৎ তিনটা ওয়ে বলতে বোঝাচ্ছি হলো যে পরোক্ষ পদ্ধতির তিনটা বিষয় আছে, তিনটা বিষয় আমাদের ক্লিয়ারলি জানতে হবে। যদি আমরা বলি প্রথমটা হলো ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, যেটাকে বাংলায় বলা হয় পরিচালন কার্যক্রমত নগদ প্রবাহ। তারপর আছে ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, যেটাকে আমরা বলি হলো বিনিয়োগ কার্যক্রমত নগদ প্রবাহ। তারপরে আছে ক্যাশ ফ্লো ফ্রম ফিনান্সিয়াল বা ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস, যেটাকে বলা হয় অর্থায়ন কার্যক্রমত নগদ প্রবাহ। এই তিনটা বিষয় খুব ভালো মতো ধারণা যদি না রাখি তাহলে আসলে অঙ্ক করা খুবই টাফ হয়ে পড়বে এবং অঙ্ক তখন অনেক কঠিন মনে হবে। এই জন্য অবশ্যই আমাদের প্রথমে কি করতে হবে, প্রথমে আমাদের এই বিষয়গুলো সম্পর্কে ভালো ধারণা নিতে হবে, এবং এই ধারণাগুলো নিতে গেলে অবশ্যই এটা টেবিল সম্পর্কে ধারণা নিতে হবে। আজকে আমি এইটা টেবিল বা ছকে কি কি বিষয়গুলো থাকে এবং এই বিষয়গুলো কিভাবে মনে রাখতে হয় এই সব বিষয়গুলো ইনশাআল্লাহ আজকে ডিটেলস আলোচনা করে দেব। এবং আমি যেভাবে আলোচনা করব বিষয়টা, আমি যেভাবে বিষয়টা আলোচনা করব তোমরা যদি মনোযোগ সহকারে বিষয়টা দেখো
আমি বিশ্বাস রাখি তোমাদের এটা মুখস্থ করার কোনো প্রয়োজন পড়বে না, তোমরা অনায়াসে জিনিসটা রপ্ত করতে পারবে। এখন আসো আমরা বিষয়গুলো নিয়ে আলোচনা করার আগে আগে ছকটা আমরা লিখি। তো প্রথমে এখানে থাকে হলো নেম অফ কোম্পানি, দেন আমরা বলছি এটা করব হলো কোন মেথড, এটা হলো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, এটা আমরা বলছি করব হলো প্রথমে ইনডিরেক্ট মেথড, ইনডিরেক্ট মেথড। এখানে আসলে লিখতে হয় তারিখটা লিখতে হয়, অর্থাৎ সালটা লিখতে হয় যে সালটা দেওয়া থাকে for the year ended 31st December 2018, বা এখানে আসলে যে সালটা দেওয়া থাকে সেই সালটা হবে। এখানে আমরা লিখতে পারি ডিটেলস অথবা পার্টিকুলারস। তো প্রথমে আমরা বলছি তিনটা বিষয় আলোচনা করতে হয়। প্রথম বিষয়টা আমরা লিখব ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, অর্থাৎ পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ। তো অঙ্কের মধ্যে দেয়া থাকবে প্রথমে কি দেয়া থাকবে, নিট ইনকাম দেয়া থাকবে, নিট ইনকাম, এটা অঙ্কের মধ্যে দেয়া থাকবে। নিট ইনকামটা আমরা এখানে লিখে দেব। তারপরে আমাদের কিছু সমন্বয় লিখতে হয়, যেটা আমরা শুধুমাত্র অ্যাডজাস্টমেন্ট লিখলেও চলে, আবার যদি আমরা পড়া লিখতে চাই অ্যাডজাস্টমেন্ট টু রিকনসাইল নিট ইনকাম টু নিট ক্যাশ from operating activities। ওটা লিখলেও হয়, আবার অনেকে লিখতে সমস্যা হয়, এই কারণে অনেকে শুধুমাত্র অ্যাডজাস্টমেন্টটা লিখলেও চলে। বিষয়টা হলো এরকম, পুরোটা লিখতে ভালো হয়, পুরোটা না লিখলে সমস্যা নেই। এখন পরবর্তী পর্যায়ে আমাদের কি আসবে, পরবর্তী পর্যায়ে আমাদের আসবে হলো ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স যেটাকে আমরা বলি হলো এখানে বসবে। তারপরে এটা আমরা ধরি কিসের উপরে, এটা আমরা ধরি হলো ফিক্সড অ্যাসেটের উপরে আমরা ধরি। ফিক্সড অ্যাসেটের উপরে এটা ধরা হয়। তারপর আমরা লিখি হলো অ্যামortization এক্সপেন্স, এটা ধরা হয় হলো ইনটেনজিবল অ্যাসেটের উপরে। এখন ডেপ্রিসিয়েশন এক্সপেন্স মানে কি, অবচয় খরচ। অ্যামortization এক্সপেন্স মানে কি, অবলোকন খরচ। তাই এগুলো বাংলা আমি বলে বলে দিচ্ছি, আসলে লিখলে অনেক সময় যাবে এবং সময় লেখার জায়গাটাও আসবে। যারা অর্থগুলো জানো না আমি বাংলায় বলে দিচ্ছি, তোমরা এটা নোট ডাউন করে নিতে পারো।
দেন আমরা বলতে পারি এটা টাকার অ্যামাউন্টটা এখানে বসবে, যোগ অবস্থায় বসবে, যে বলবে লস অন সেলস অফ ফিক্সড অ্যাসেট, লস অন সেলস অফ ফিক্সড অ্যাসেট, এই টাকাটা এখানে বসবে, টাকাটা যোগ অবস্থা। দেন আমরা বলতে পারি গেইন অন সেলস অফ ফিক্সড অ্যাসেট, দেন এই টাকাটা এখানে বসবে এবং এটা বিয়োগ অবস্থা। তারপর আমাদের বসবে ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেটস, যদি চলতি সম্পদের পরিমাণ বাড়ে তাহলে বিয়োগ হবে, আর যদি হয় ডিক্রিজ ইন কারেন্ট অ্যাসেট তাহলে টাকার পরিমাণটা যোগ হবে। আমরা জানি যে অ্যাকাউন্টিং এর ভাষায় কোনো অ্যামাউন্টকে যদি ব্র্যাকেট দেওয়া হয় তাহলে সেটা বিয়োগ বোঝায় এবং ব্র্যাকেট না থাকলে সেটা যোগ বোঝায়। দেন আমাদের আসবে হলো ইনক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটিস, এটা যোগ অবস্থা। দেন থাকতে পারে ডিক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটিস, এটা বিয়োগ অবস্থা। এই সবগুলো টাকা যোগ বিয়োগ করে, সরি এই টাকাটা আমরা এখানে দিই, এই যে টাকাটা বসানোর পরে এই টাকাটা ওই টাকাটা যোগ করার পর যে টাকাটা বসবে তার নাম দিব আমরা নিট ক্যাশ প্রোভাইডেড বা ইউজড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। তো আমরা কি শিখলাম সেটা একটু দেখি, যে এই যে টাকার অ্যামাউন্টগুলো বসাইলাম, এই টাকার অ্যামাউন্টগুলো বসানোর পরে এগুলো আমরা লিখলাম। আমি একবার দুটো লিখি, তিনটাই লিখবো, তারপরে একবার বোঝাই, তোমরা একটু খেয়াল করো। দেন আমাদের পরের বিষয়টা হলো ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। তো এখানে কি কি আসে? এখানে আসে হলো আমাদের ফিক্সড অ্যাসেট গুলো আমাদের আসে। তাহলে আমরা লিখতে পারি ক্যাশ রিসিভড ফ্রম ইনভেস্টমেন্ট, টাকাটা যোগ হবে। তারপর আসতে পারে ক্যাশ রিসিভড ফ্রম ফিক্সড অ্যাসেটস, এটাও টাকাটা যোগ হবে। তারপর আসতে পারে ক্যাশ পেইড টু ফিক্সড অ্যাসেট, এই টাকাটা বিয়োগ হবে। দেন এই টাকাগুলো যোগ বিয়োগ করে যে টাকাটা বসবে সেই টাকাটার নাম দিব আগের মতো করে নিট ক্যাশ প্রোভাইডেড অথবা ইউজড। প্রোভাইডেড কখন হবে? যদি টাকাটা যোগ অবস্থায় থাকে তাহলে প্রোভাইডেড, আর টাকাটা যদি বিয়োগ অবস্থায় থাকে তাহলে হবে ইউজড বাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। দেন পরের অপশনটা থাকে আসলে আমাদের ক্যাশ ফ্লো ফ্রম ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস। ক্যাশ ফ্লো ফ্রম
ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস। তো এইখানে আমাদের কি কি বিষয়গুলো আসে, অনেক সময় অনেকে বুঝতে সমস্যা, এখানে কি কি আসে। এখানে আমাদের আসবে হলো শেয়ার বন্ড বা ডিভিডেন্ড, এই বিষয়গুলো আমাদের আসে। তো আমি লিখি, আমি তারপর বললাম যে আমি ইনশাআল্লাহ একবারে বুঝিয়ে দিব, তোমরা একটু খেয়াল করতে থাকো। Cash received from issuance share, অর্থাৎ শেয়ার বিক্রি হতে প্রাপ্তি। টাকাটা অবশ্যই যোগ অবস্থায় হবে। তারপরে আমরা বলতে পারি ক্যাশ রিসিভ ফ্রম লং টার্ম লোন, এই টাকাটাও যোগ অবস্থা হবে। দেখা যাচ্ছে আমার এখানে জায়গা নাই বিধায় আমি একটু উপরে লিখি। এটা ধরলাম প্রথম কলাম, এটা ধরলাম দ্বিতীয় কলাম, আমাদের টাকার অ্যামাউন্ট ছোট করে লিখলাম। আশা করি তোমরা দেখতে পারতেছো এবং বুঝতে পারতেছো। দেন পরবর্তী পর্যায়ে আমি লিখলাম ক্যাশ পেইড টু বা আমরা ডিরেক্টলি লিখতে পারি, এভাবে না লিখলে ডিরেক্টলি আসলে বুঝতে সুবিধা হয়। লিখতে পারি ডিভিডেন্ড পেইড, সহজ কথা লভ্যাংশ প্রদান, টাকাটা বিয়োগ। তারপর আমরা বলতে পারি অনেক সময় রিডেমশন কথাটা দিয়ে থাকতে পারে। রিডেমশন মানে হলো স্যার পরিশোধ করা, রিডেমশন অফ বন্ড, অর্থাৎ বন্ডের অর্থ পরিশোধ। রিডেমশন কথাটা মানে অনেকে বুঝতে পারে না, আমি এটা বাংলাতে লিখে দিই। এটা মানে হলো পরিশোধ। তারপরে আরো থাকতে পারে আমাদের paid to লং টার্ম লোন, এরকম অনেক সময় থাকতে পারে। যদি থাকে সেটা আমরা বসায় দিব। বা থাকতে পারে মর্টগেজ লোন। দেন যদি টাকাটা পেইড হয় তাহলে বিয়োগ দিব। এই টাকাটা বিয়োগ করে যোগ বিয়োগ করে যে টাকাটা আসবে ঠিক তার নাম আমরা আগের মতো করে দিব নেট ক্যাশ প্রোভাইডেড অথবা ইউজড বাই ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস। অর্থাৎ আগের মতোই আমি বলবো, টাকাটা যদি যোগ অবস্থায় থাকে তাহলে লিখবো প্রোভাইডেড, আর টাকাটা যদি বিয়োগ অবস্থায় তাহলে লিখবো ইউজড। দেন এই টাকাটা এবং ফিনান্সিয়ালের এই টাকাটা, সবগুলো টাকা যোগ বিয়োগ করে যে টাকাটা বসবে তার নাম আমরা দিব নিট ইনক্রিজ অথবা ডিক্রিজ ইন ক্যাশ। এখন এইটার সাথে আমরা যখন ওপেনিং ক্যাশ যোগ করব, এটা অঙ্কের মধ্যেই দেওয়া থাকবে। যোগ করার পরে যে টাকাটা বসবে সেটার নাম দিব হলো এন্ডিং বা ক্লোজিং ক্যাশ। এই হলো পুরো অঙ্ক। এখন এই ছকটা যদি তোমরা ভালো করে রপ্ত করো তাহলে পরীক্ষার হলে অবশ্যই এই অঙ্কটিকে অ্যান্সার করা সম্ভব। এখন প্রশ্ন রাখতে পারে স্যার তো শুধুমাত্র ছকটা লিখলো কিন্তু এটা ব্যাখ্যাটা আসলে করিনি। এখন আমি ব্যাখ্যাটা করব, তোমরা একটু মনোযোগ সহকারে খেয়াল করো ব্যাখ্যাটা আসলে কি আসে। প্রথমে আসো ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস এর মধ্যে আমাদের কোন কোন বিষয়গুলো যোগ করব এবং কোন কোন বিষয়গুলো বিয়োগ করব এটা বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো আমি এই ছোট্ট জায়গায় কিছু কথা লিখব। এটা আসলে অঙ্ক
করার সময় তোমাকে দিতে হবে না, এই কথাটা আমি লিখতেছি স্যার শুধুমাত্র বোঝার জন্য। আমি শুধুমাত্র এই অপারেটিং অ্যাক্টিভিটিসের মধ্যে যদি কোনো প্রকার এক্সপেন্স হয়, মনে রাখতে হবে যদি কোনো প্রকার এক্সপেন্স, তাহলে সেই টাকাটা যোগ, আর যদি কোনো প্রকার ইনকাম অথবা রেভিনিউ হয় তাহলে সেই টাকাটা বিয়োগ। খুবই সহজ। তাহলে এবার খেয়াল করি, নিট ইনকাম তো আমাদের অঙ্কে দেয়াই থাকবে, তো নিট ইনকামটা আমরা বসাবো। যদি কখনো নিট ইনকাম দেয়া না থাকে স্যার, সেটা বের করার নিয়ম আছে, সেটা ওয়ার্কিংসে আমাদের বের করে নিতে হয় ইনশাল্লাহ, সেটাও আমি দেখাই দেবো ওয়ার্কিংসগুলো কী কী হবে। আমি আজকে বলেই নিয়েছি ইনশাল্লাহ এই অধ্যায়ের একদম পূর্ণাঙ্গ আলোচনা করে দেব ইনডিরেক্ট মেথডের, এমনভাবে আলোচনা করব যে আমি ধরেই নিলাম যে তোমরা কখনোই ক্যাশ ফ্লো স্টেটমেন্টের অঙ্ক করো নাই, সেইভাবে আমি আলোচনা করতেছি। আমার ক্লাসটা যদি স্যার একটু মনোযোগ সহকারে দেখো, আমি আশা রাখি যে তোমার এই ক্লাস দিয়ে ইনশাল্লাহ সম্পূর্ণ হয়ে যাবে, কারোর কাছে প্রাইভেট করার কোনো দরকার নেই। যাই হোক, হয়তো আমার থেকে আরো অনেক আরো ভালো বোঝাইতে পারে, কিন্তু এটা বিশ্বাস রাখি যদি ক্লাসটা মনোযোগ সহকারে করো ইনশাল্লাহ এখান থেকে আমরা বুঝে ফেলতে পারবো। এখন খেয়াল করি কি কি লিখতেছি। ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস আমরা লিখলাম, দেন নিট ইনকাম, এবার লিখলাম অ্যাডজাস্টমেন্ট টু রিকনসিলিয়েটিং ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। এটা শুধুমাত্র অ্যাডজাস্টমেন্ট লিখলেও হয়, এই বিষয়টা আমি আগেই বলেছি। এবার আসো ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, যেটাকে আমরা বাংলায় বলি অবচয় খরচ। এই অবচয় খরচ ধরতে হয় স্থায়ী সম্পদের উপরে, এটা বলতেই সে একটা অবচয় খরচ, তার উপরে টাকাটা যোগ হবে, খুবই সহজ। দেন অ্যামোর্টাইজেশন এক্সপেন্স, এটা আমি বললাম এটা হলো আমাদের একটা অস্পর্শনীয় সম্পদকে অবলম্বন ধরতে। আমরা অস্পর্শনীয় সম্পদগুলো জানি কি কি, সুনাম, তারপরে হলো ইজারা সম্পত্তি, তারপরে আমাদের কপিরাইট, প্যাটেন্ট, ট্রেডমার্ক, এরকম অনেকগুলো আমাদের অস্পর্শনীয় সম্পদ আছে। এই সম্পদে আমাদের প্রাথমিক খরচ আছে, এটা সাধারণত পরীক্ষা হলে আসে। যাই হোক, এই সম্পদগুলো আমাদের যেটা বের হয় সেটাকে আমরা ইনটেনজিবল মানে অ্যামোর্টাইজেশন এক্সপেন্স বলি, যেটাকে আমরা বাংলায় বলি অবলোকন খরচ। এটা একটা খরচ দেওয়ার জন্য। তারপরে লস অন সেলস অফ ফিক্সড অ্যাসেট, একটা স্থায়ী সম্পদের ক্ষতি, যদি স্থায়ী সম্পদের লাভ বা ক্ষতি হয় সেটা মনে রাখতে হবে, সেটা আমাদের আসবে হলো অপারেটিং অ্যাক্টিভিটিসের মধ্যে আমাদের আসবে। তাহলে লস অন সেলস অফ ফিক্সড অ্যাসেট যদি হয় সেটা আমাদের যোগ করব, আর গেইন অন সেলস অফ ফিক্সড অ্যাসেট হয়, এই যে লাভ হচ্ছে বা ইনকাম হচ্ছে, ইনকাম হলে আমরা কি করব, বিয়োগ করব। তাহলে বিয়োগ করব। এইবার আসো খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো, কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটিস। অনেকের আসলে জানা আছে, আবার অনেকে জানা নেই। আবার অনেকে বলতে পারে স্যার কি লিখতেছে, এগুলো তো আমরা সব জানি। স্যার আপনি হয়তো বা জানেন, কিন্তু অনেকে জানে কিন্তু ভুলে গেছে, এরকম ব্যক্তিরও অভাব নেই। তো আমি তাদের জন্যই লিখতেছি যারা ভুলে গেছে। আমরা করতেছি হলো স্যার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, ক্যাশ এবং ব্যাংক ডিপোজিট বাদ দিয়ে বাকি কারেন্ট অ্যাসেটগুলো আমরা চিন্তা করি। তো প্রথমে লিখলাম অ্যাকাউন্টস রিসিভেবল, যেটাকে বাংলায় আমরা বলি প্রাপ্য হিসাব বা দেনাদার। তারপর থাকতে পারে নোটস রিসিভেবল, যেটাকে আমরা বলি হলো প্রাপ্য বিল বা প্রাপ্য নোট। তারপর থাকতে পারে ক্লোজিং অথবা এন্ডিং ইনভেন্টরি, অথবা অনেক সময় স্টক নামে থাকতে পারে, সেটা আমরা লিখলাম। তারপর থাকতে পারে যাবতীয় অগ্রিম ব্যয়, যেটাকে আমরা বলি হলো প্রিপেইড এক্সপেন্স, অথবা থাকতে পারে অ্যাক্রুড ইনকাম, এই বিষয়গুলো। তো এই বিষয়গুলো যদি থাকে সেগুলোকে আমরা বলি হলো কারেন্ট অ্যাসেট। এই কারেন্ট অ্যাসেটে যদি ইনক্রিজ হয় তাহলে টাকার পরিমাণ আমাদের বেড়ে যায়, আর এই টাকার পরিমাণ বেড়ে গেলে আমরা জানি যে আমাদের আয় হলে আমরা কি করব, বিয়োগ করব। তো বিষয়টা হলো এরকম, ধরলাম একটা দেনাদার, দেনাদারের পরিমাণ বেড়ে গেল। তো দেনাদারের পরিমাণ বাড়লে আমরা কি বুঝবো, দেনাদারের কাছে আমি আরো টাকা পাবো, কারণ দেনাদার মানে এমন ব্যক্তি যার কাছে আমি টাকা পাই, এটা তো আমরা সবাই জানি। তাহলে দেনাদার বাড়লে অবশ্যই কি হবে, দেনাদার তো টাকা পাবো মানে তো আয় বেশি হচ্ছে। এই জন্য ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেট হলে সেটা বিয়োগ হবে, আমরা জানি ব্র্যাকেট মানেই বিয়োগ বোঝায়। দেন ডিক্রিজ ইন কারেন্ট অ্যাসেট, ধরো দায়ের পরিমাণ কমলো, তার মানে
দেনাদারের পরিমাণ কমলো, টাকার পরিমাণ, তার মানে আমার তো ব্যয় হচ্ছে, ব্যয় হলে আমরা কি করব, সেটা স্যার যোগ হবে। খুবই সহজ। এইবার আসো আমি লিখি কারেন্ট লাইবিলিটিস, যেটাকে আমরা বলি হলো চলতি দায়। এই সেম একই রকম ভাবে এখানে হবে অ্যাকাউন্টস পেয়েবল, সেম হবে হলো নোটস পেয়েবল, দেন হতে পারে অ্যাক্রুড এক্সপেন্স, দেন হতে পারে প্রিপেইড ইনকাম। ওকে, বিষয়গুলো তাহলে এগুলো হলো আমাদের কারেন্ট লাইবিলিটিস, তাহলে যেটাকে আমরা বাংলায় বলি চলতি দায়। তো এই চলতি দায়গুলো আমরা করতে চাই। ধরো চলতি দায় আমি বললাম অ্যাকাউন্টস পেয়েবল, যেটাকে আমরা বাংলায় বলি কি পাওনাদার। পাওনাদারের পরিমাণ বাড়লে কি হবে, পাওনাদারের পরিমাণ বাড়লে ব্যয়ের পরিমাণও বাড়বে, তোমার টাকা বেশি টাকা দিতে হবে, তার বেশি টাকা দিতে হলে ব্যয়ের পরিমাণ বাড়লো। আর আমরা শিখলাম, মাত্র কি শিখলাম, যদি আমাদের এক্সপেন্স হয় তাহলে টাকার পরিমাণ কি যোগ হবে, তার মানে এটা আমাদের কি হবে, যোগ হবে। আর যদি ডিক্রিজ হয় তার মানে হলো আমাদের আয় হবে, দায় হ্রাস পেলে অনেকটা আয় বোঝায়, তার মানে এটা আমাদের কি হবে, বিয়োগ হবে। দেন এই টাকার সাথে এই টাকা যোগ বিয়োগ করে টাকাটা যদি যোগ অবস্থায় থাকে তাহলে লিখবো প্রোভাইডেড, আর যদি কখনো বিয়োগ হয় তাহলে লিখবো হলো ইউজড, মানে ব্যবহার করা হয়েছে, আর প্রোভাইডেড মানে সরবরাহ করা হয়েছে। খুবই মজার বিষয়। এবার আসো ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, এটার বিষয়টা স্যার আমি একটু লিখে দেই। এইখানে যদি কোনো ইনকাম বা রেভিনিউ হয় তার মানে সেটা যোগ, মানে আমরা টাকা পাবো। আর যদি কোনো প্রকার এক্সপেন্স হয় তার মানে টাকাটা বিয়োগ, টাকাটা চলে যাবে। তাহলে একটু খেয়াল রাখি বিষয়টা কি, বিষয়টা হলো, এবং এইখানে কি কি বিষয় আসে, এখানে সবথেকে কম আইটেম আসে। কম আইটেম বলতে শুধুমাত্র স্থায়ী সম্পত্তিগুলো এবং আর বিনিয়োগ। তাহলে স্থায়ী সম্পত্তির ক্রয় বিক্রয় হলে টাকাটা যদি আমরা পাই তাহলে কি করতে হবে, টাকাটা আমাদের যোগ করতে হবে। আর স্থায়ী সম্পত্তি যদি আমরা ক্রয় করি টাকাটা আমাদের চলে যাবে, তাহলে আমাদের কি করতে হবে, বিয়োগ করতে হবে। তার মানে বিক্রি করে টাকা পাবো যোগ, ক্রয় করে টাকা চলে যাবে বিয়োগ। খুবই বিষয়। আর ফিক্সড অ্যাসেট গুলো বা স্থায়ী সম্পত্তিগুলো আমরা কিন্তু সবাই জানি স্থায়ী সম্পত্তিগুলো কোনগুলো, তারপরেও আমি একটু আলোচনা করে দিচ্ছি কোনগুলো আমাদের স্থায়ী সম্পত্তি হতে পারে। এখন স্থায়ী সম্পত্তি আমরা জানি, যদি বাংলায় বলি আসবাবপত্র, দালান কোঠা, যন্ত্রপাতি, ভূমি, কলকব্জা, অনেকগুলো আছে। ইংলিশে বলি কি ফার্নিচার, ইকুইপমেন্ট, ইনস্ট্রুমেন্ট, ল্যান্ড, এগুলোই হলো আমাদের ফিক্সড অ্যাসেট। এই ফিক্সড অ্যাসেট গুলো যদি বিক্রি করি, সেল করি, তার মানে টাকা পাবো, সেল করলে টাকা পাইলে যোগ, আর যদি ক্রয় করি টাকা চলে যাবে, তার মানে কি, তার মানে হলো বিয়োগ। খুবই মজার বিষয়। আর যদি ইনভেস্টমেন্টের দিক থেকে আমরা টাকা পাই তাহলে ক্যাশ রিসিভ ফ্রম ইনভেস্টমেন্ট, টাকাটা যোগ অবস্থায় হবে। ক্যাশ রিসিভ ফ্রম ফিক্সড তো মাত্রই বললাম, যদি বিক্রি করি তাহলে পাবো, এটা ক্যাশ রিসিভও বলতে পারি। আবার ক্যাশ রিসিভ না বলে আপনারা যদি বলেন যে স্যার ক্যাশ রিসিভ না হলে আমরা কি লিখতে পারি, সেলস লিখতে পারি, সেলস একই কথা। এটা আমরা লিখতে পারি পারচেজ লিখতে পারি, একই কথা। তার মানে যদি বিক্রি করি টাকা পাই তাহলে হবে সেটা আমাদের কি, টাকা পাইলে যোগ, আর যদি ক্রয় করি টাকা চলে যাবে পারচেজ, তার মানে বিয়োগ। তার মানে এই বিষয়টা যোগ বিয়োগ করে যে টাকাটা আসবে সেই টাকাটা আমাদের কি করতে হবে, সেই টাকাটা আমাদের যেটা আসবে যোগ বিয়োগ করে যেগুলো আসবে তাহলে যোগ থাকলে প্রোভাইডেড, আর যদি বিয়োগ থাকে তাহলে লিখব কি ইউজড। খুবই মজার বিষয়। এইবার আমরা আসি ক্যাশ ফ্লো ফ্রম কি ফিনান্সিয়াল বা ফাইনান্সিয়াল অ্যাক্টিভিটিস। এটার মধ্যে লিখবো ক্যাশ রিসিভ ফ্রম ইস্যুয়েন্স শেয়ার। ক্যাশ রিসিভ ফ্রম ইস্যুয়েন্স শেয়ার মানে কি, আগে এটার একটু বিষয়টা লিখে আসি। একই রকম সেম আমি তবু একটু লিখে দিচ্ছি। ইনকাম হলে যোগ হবে, আর যদি কোনো এক্সপেন্স হয় তাহলে কি হবে, বিয়োগ হবে।
মনে রাখতে হবে এইখানের বিষয়টা হলো এরকম, ইনকাম হলে যোগ আর এক্সপেন্স হলে কি বিয়োগ হবে, মজার বিষয়। তাহলে দেখো ক্যাশ রিসিভ ফ্রম ইস্যুয়েন্স শেয়ার, ইস্যুয়েন্স মানে বিক্রয়, শেয়ার বিক্রি করে যদি আমরা টাকাটা পাই তাহলে সেটা অবশ্যই যোগ হবে, কারণ মাত্রই বলে দিলাম ইনকাম হলে যোগ। দেন ক্যাশ রিসিভ ফ্রম লং টার্ম লোন, যদি লং টার্ম লোন থেকে টাকা নেই তাহলেও আমাদের একটা রিসিভ করতেছি টাকাটা যোগ। এইবার আসলে ডিভিডেন্ড, ডিভিডেন্ড মানে হলো আমরা জানি লভ্যাংশ, লভ্যাংশ টাকা পরিশোধ করলে বিয়োগ, রিটার্নস অফ বন্ড, বন্ডে টাকা পরিশোধ করলে বিয়োগ, পে টু মর্টগেজ লোন, মর্টগেজ লোন মানে বন্ধকের টাকা যদি পরিশোধ করলে বিয়োগ। তাহলে এই টাকাগুলো যোগ বিয়োগ করে যে টাকাটা আসবে, এই তিনটা টাকা এটা এটা এবং এইটা, এই তিনটা টাকা যোগ বিয়োগ করে যে টাকাটা আসবে এটা যদি যোগ অবস্থায় থাকে তাহলে সেটাকে আমরা লিখব ইনক্রিজ, টাকা যদি বিয়োগ অবস্থায় থাকে তাহলে লিখব কি ডিক্রিজ। এইটার সাথে অঙ্কের মধ্যে স্যার দুইটা সাল দেয়া থাকতে পারে, সাপোজ ধরো 2014 আর একটা ধরো 2015, তাহলে প্রথম সালটাকে ধরা হবে, এটাকে ধরা হবে বিগিনিং আর এটাকে ধরা হবে হলো এন্ডিং। তাহলে এই বিগিনিং ক্যাশটা যোগ করে উপরে টাকাটা যোগ করে যে টাকাটা আসবে সেটা হলো এন্ডিং ক্যাশ, দেখা যাবে এই টাকার সাথে মিলে যাবে। তাহলে পরীক্ষার হলে বসেই তুমি বুঝতে পারবা যে অঙ্কটা হয়েছে কিনা। খুবই মজার একটা অঙ্ক। অন্যান্য অঙ্ক হয় কি বোঝার কোনো অপশন থাকে না, যে তুমি পরীক্ষা হলে বুঝতে পারতেছ না অঙ্ক হয়েছে কি না হয়েছে, কনফিউজ থাকবা। তো এই কনফিউজড যদি থাকে, এই অঙ্ক কোনো কনফিউজ নাই, ইজিলি তোমরা বুঝে ফেলতে পারবো হয়েছে কিনা। তো একটু আগে আমি একটা কথা বলছিলাম যে স্যার আপনার হয়তো আসলে এখানে তো প্রশ্ন করার কোনো অপশন থাকে না, আমি প্রশ্ন করি আমি উত্তর দিই, তোমরা একটু খেয়াল করো। তো বিষয়টা কিরকম, বিষয়টা হলো একটু আগে আমি বলছিলাম যে স্যার আপনি তো বললেন যে নিট ইনকাম অঙ্কের মধ্যে অনেক সময় সরাসরি দেওয়া থাকবে, তাহলে করণীয় কি? এই যে এখন আমরা করণীয় বিষয়টা চলে আসতেছি। আসলে করণীয় তো অনেক কিছু আছে, সেই করণীয় বিষয়গুলো আমি এখন লিখতেছি। এইগুলো হয় কি যে বইয়ের মধ্যেও কিন্তু স্যার দেয়া আছে, কিন্তু মজার বিষয়টা হলো যে বইয়ের মধ্যে তো দেয়া আছে, বইয়ের মধ্যে আসলে আমি যেভাবে লিখবো বইয়ের মধ্যে আসলে কিন্তু ওইভাবে কিন্তু দেয়া নাই। আসলে স্যাররা যখন পড়ায় তোমরা তো আসলে রেডিমেড জিনিসটা পাও, স্যাররা কিন্তু অনেকগুলো বই ঘাটাঘাটি করে এবং স্যাররা কিন্তু অনেকগুলো বিষয় জেনে তারপরে কিন্তু প্রস্তুত হয়ে তোমাদের পড়ায়। সো অবশ্যই স্যাররা অনেক কিছু জেনেই তোমাদের পড়ায়। তো যে জিনিসটা আমি লিখবো স্টুডেন্টদের যেটা যেটা একদম সহজ হয়ে যায়, সেই মেথডটা বা সেই প্রসেসটা কিন্তু তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে। তো প্রথম বিষয়টা কি কি থাকতে পারে, তা আমি লিখলাম ওয়ার্কিংস নাম্বার 1, ক্যালকুলেশন অফ নিট ইনকাম। এটা বইগুলোর মধ্যে অনেক সময় দেখা যায় যে লেজার আকারে থাকে, বাট এটার মজার একটা নিয়ম আছে, যদি একবার বুঝে ফেলতে পারি তাহলে খুবই মজা। তা আমরা লিখতে পারি ক্লোজিং রিটেন আর্নিংস, ক্লোজিং রিটেন আর্নিংস এর সাথে আমরা যোগ করব হলো ডিভিডেন্ড পেইড, অঙ্কের মধ্যে সেটা দেয়া থাকে ডিভিডেন্ড পেইড। এটা যোগ করার পরে এইখান থেকে আমরা বাদ দিব হলো ওপেনিং রিটেন আর্নিংস। যে টাকাটা বের হবে সেটাই বের হয়ে যাবে স্যার আমাদের নিট ইনকাম, অথবা লসও হতে পারে। তো এই হলো বিষয়টা, কত মজা। এটা যদি আমরা এইভাবে করি, অঙ্কের মধ্যে যদি কখনো নিট ইনকাম দেয়া না থাকে তাহলে আমরা কি করব স্যার, এইভাবে বের করে নেব। তো আরো ওয়ার্কিংস আছে, সেটাও আমি একটু লিখে দিই। আমরা লিখতে পারি ক্যালকুলেশন অফ ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। তো এটা আমরা কিভাবে লিখতে পারি, ঠিক আগের মতো আমরা লিখি ক্লোজিং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। এর সাথে আমরা যোগ দিব নিউ ডেপ্রিসিয়েশন, যেটা অবশ্যই
কোথায় দেওয়া থাকবে স্যার? অ্যাডজাস্টমেন্টে দেওয়া থাকবে। আমি এখানে ছোট্ট করে লিখে দিচ্ছি, এটা অ্যাডজাস্টমেন্টে দেওয়া থাকবে, এটা যোগ। যে টাকাটা বের হবে সেখান থেকে আমরা বাদ দিব ওপেনিং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, আমি সংক্ষেপে লিখলাম। যে টাকাটা বের হবে সেটা আমাদের বের হয়ে যাবে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। অনেক সময় ডেপ্রিসিয়েশন এক্সপেন্সও দেয়া নাও থাকতে পারে, তখন আমাদের কি করতে হবে? তখন আমাদের এইভাবে আমাদের বের করে নিতে হয়। দেন আরো অনেক সময় থাকতে পারে, অনেক সময় আমাদের নির্ণয় করা হতে পারে, সেটা আমরা লিখতে পারি ক্যালকুলেশন অফ লস অথবা গেইন অন ফিক্সড অ্যাসেট, গেইন অন ফিক্সড অ্যাসেটস। তো এটা আমরা কিভাবে লিখতে পারি? এটা আমরা লিখতে পারি এইভাবে, একটা ফিক্সড অ্যাসেট দেয়া থাকতে পারে, এই ফিক্সড অ্যাসেটের টাকা থেকে আমরা বাদ দিব হলো ডেপ্রিসিয়েশন। এটা বাদ দেওয়ার পর, ডেপ্রিসিয়েশন বাদ দেওয়ার পর যে টাকাটা থাকবে সেটাকে আমরা বলবো হলো বুক ভ্যালু, যেটাকে আমরা বলি হলো বাংলায় লিখিত মূল্য বা বহির্মূল্য। দেন এখান থেকে আমরা বাদ দিব হলো সেলস ভ্যালু, যেটা অঙ্কের মধ্যে দেয়া থাকবে। বাদ দেওয়ার পরে যে টাকাটা আসবে সেটা আমাদের হবে হলো গেইন অথবা লস। খুবই মজার একটা বিষয়। তো এই বিষয়গুলো যদি তোমরা সুন্দর করে নোট ডাউন করো তাহলে অবশ্যই ভালো মতো শিখতে পারবা। এখন আমার কথাটা হলো যে অঙ্কটা আমরা আসলে কি আসে ডিরেক্ট মেথডে, আমি কিন্তু সবগুলো বিষয় ইনশাল্লাহ তুলে ধরেছি, এবং আগামী দিন ইনশাল্লাহ যারা ক্লাসটা একটু ফলো করবো আগামী দিন অবশ্যই এটা আমরা মেথডে অঙ্ক করব। আর অবশ্যই তোমরা ক্লাসগুলো সিকোয়েন্স অনুযায়ী দেখবা, একটার পর একটা দেখবা। যদি কেউ এটা না দেখে ডিরেক্টলি অঙ্কের ক্লাসটা যদি দেখো তাহলে কিন্তু স্যার কিছুই বুঝতে পারবা না, মনে হবে যে জানি, কিন্তু আমি যেভাবে বুঝাচ্ছি সেইভাবে যখন বুঝবা তখন কিন্তু অনেকটা ইজি হয়ে যাবে। সো আশা রাখি ক্লাসগুলো মানে মানে কি বলে সিকোয়েন্স অনুযায়ী একটার পর একটা দেখার চেষ্টা করবা, আর আমি অবশ্যই ক্লাসগুলো সিকোয়েন্স করে দিব ইনশাআল্লাহ। তো আমরা এটা এখানে দেখলাম যে আমরা বিষয়গুলো আলোচনা করলাম হলো ইনডিরেক্ট মেথডে। তো আজকে এই পর্যন্ত আমি শেষ করতে চাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবা, স্বাস্থ্যবিধি মেনে চলবা, আর সবার জন্য দোয়া করবা। আর অবশ্যই একটা কথা সবসময় আমি বলি, বড়দের অবশ্যই শ্রদ্ধা করা উচিত, অবশ্যই শ্রদ্ধা করবা, এবং ছোট যারা আছে তাদের অবশ্যই আদর স্নেহ করবা। আর সবার উপরে আসলে বাবা মা, সবাই আমরা বাবা মাকে শ্রদ্ধা